18,700 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জন করেছে বাংলাদেশ। পানি ও বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। সপ্তাহ ব্যবধানে রাজধানীর বাজারে কেজিতে 2 থেকে 3 টাকা কমেছে পেঁয়াজের দাম। মসুর ডাল, আদা ও খোলা চিনির দামও কমতির দিকে। শত শত কোটি টাকা ব্যয় করেও ঠেকানো যাচ্ছে না গাইবান্ধার নদী ভাঙন। দুর্নীতি ও পরিকল্পনার অভাবকে দুষছেন বিশিষ্টজনরা। মেগা প্রকল্পের দাবি জনপ্রতিনিধিদের। এবং কুমিল্লার কয়েকশো ক্লিনিক ও বেসরকারি হাসপাতালে চলছে রমরমা চিকিৎসা বাণিজ্য। শিগগিরই চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস পরিবেশ ও স্বাস্থ্য অধিদপ্তরের। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি কামরুল হাসান সবুজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন 18,700 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জন করেছে বাংলাদেশ। পানি ও বিদ্যুৎ ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান তিনি। সকালে রাজধানীর মতিঝিলে সরকারি কর্মচারীদের জন্য নবনির্মিত 20 তলা বিশিষ্ট 4টি আবাসিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে এই আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি আরো বলেন, জনসেবা করাই আওয়ামী লীগ সরকারের মূল লক্ষ্য। সত্যিকারের উন্নয়নের কারণে দেশের মানুষের জীবনমান উন্নত হয়েছে। ওয়াট বিদ্যুৎ উৎপাদন করতেও বহু টাকা খরচ হয়, আমরা কিন্তু সব জায়গায় ভর্তুকি দিচ্ছি, উল্টো টাকা দিয়ে দিচ্ছি। যে টাকা খরচ হয় বিদ্যুৎ উৎপাদনে আমরা কিন্তু সেই বিল নিচ্ছি না, সেখানে হাজার হাজার কোটি টাকা ভর্তুকি দিয়ে মানুষকে বিদ্যুৎ দিচ্ছি। ঠিক পানির ক্ষেত্রেও প্রায় তাই। আমরা কিন্তু পানি ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে করে আবার সেই পানি যাতে সকলের কাছে পৌঁছায় সে ব্যবস্থা আমরা করে দিয়েছি। কারণ আগে যেখানে একটা বাড়ির জন্য পানি হতো, এখন সেখানে 35টা ফ্ল্যাট। কাজে সেগুলো আমাদের বাড়াতে হচ্ছে, নতুন নতুন পাইপলাইন নিতে হচ্ছে, লাগাতে হচ্ছে, কাজ করে যাচ্ছি। এই যে পানির সরবরাহটা বৃদ্ধি করছি, পানি ব্যবহারের ক্ষেত্রেও সবাইকে সাশ্রয়ী হতে হবে। আমাদের কাজ হচ্ছে জনসেবা করা, আর এই জনসেবাটাই আমাদের লক্ষ্য। এবং আপনারা দেখেছেন যে 2008 সাল থেকে এই 2018 সাল একটানা এই 9 বছর 9.5 বছর ক্ষমতায় থাকার ফলে আজকে সত্যিকারভাবে দেশের উন্নয়ন করে মানুষের জীবনমান উন্নত করতে সক্ষম হয়েছি। কাজে আমরা চাই আমাদের দেশ আরো উন্নত সমৃদ্ধ হোক। এবার অন্য প্রসঙ্গ। আমদানি বাড়ায় সপ্তাহের ব্যবধানে রাজধানীর পাইকারি বাজারে কেজিতে 2 থেকে 3 টাকা কমেছে ভারতীয় পেঁয়াজের দাম। এছাড়া মসুর ডাল, আদা ও খোলা চিনির দামও রয়েছে কমতির দিকে। সপ্তাহ শেষে বেশিরভাগ চালের দাম অপরিবর্তিত থাকলেও কেজিতে 7 থেকে 8 টাকা বেড়েছে পোলাওয়ের চালের দাম। পাইকারদের অভিযোগ, সরকারি মনিটরিং না থাকায় কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়িয়েছে মিলার ও আমদানিকারকরা। উৎপাদন বাড়ায় এবং পর্যাপ্ত আমদানি হয় চলতি বছরের শুরু থেকেই স্বস্তি রয়েছে পেঁয়াজের বাজারে। এরই ধারাবাহিকতায় সপ্তাহ ব্যবধানে কেজিতে 2 থেকে 3 টাকা কমে 30 থেকে 32 টাকায় বিক্রি হচ্ছে ভারতীয় পেঁয়াজ। আর দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি কেজি 37 থেকে 38 টাকায়। রসুনের দাম অপরিবর্তিত থাকলেও কেজিতে 1 থেকে 2 টাকা বেড়েছে আলুর দাম। দেশি পেঁয়াজটা যেমন তোমার এক বড় বেড়ে আছে আজকে অনেকদিন যাবত, হয়তো 1-2 টাকা ডিফারেন্স হয়। আর ইন্ডিয়ান পেঁয়াজটা 33 টাকা যে পেঁয়াজটা আমরা 2 দিন আগে বিক্রি করতাম, এটা আজকে 32-31 টাকা বিক্রি করতেছি। গত সপ্তাহে যেটা আলু আমরা কোল্ড স্টোরেজ বেচি 18, 18.5, সেটা আজকে 19, 19.5। এদিকে রমজানে কয়েক ধাপে বেড়ে যাওয়া চিনির দাম এখন কমতির দিকে। কেজিতে 2 টাকা কমে বাজারে খোলা চিনি বিক্রি হচ্ছে 50 টাকা দরে। একই চিত্র ছোলা, মসুর, মুগ সহ সব ধরনের ডালের দামে। তবে ভোজ্য তেলের দাম অপরিবর্তিত থাকলেও সপ্তাহ শেষে বেড়েছে জিরা ও এলাচের দাম। বাজারে মানভেদে প্রতি কেজি জিরা 10 থেকে 20 টাকা বেড়ে 350 থেকে 420 টাকা ও এলাচ কেজিতে 50 থেকে 60 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 1500 থেকে 1700 টাকায়। চিনি 50 কেজির একটা বস্তা বিক্রি করতেছি 2480 থেকে 2490, 2500-র মধ্যে। মসুরির ডালের দাম এখন অনেক কম, 46 টাকা 47 টাকা কেজি। দেশি যেটা এটা 70-72 টাকার মধ্যে আছে। গত এক সপ্তাহ ধরে সব ধরনের চালের দাম স্থির থাকলেও হঠাৎ ঊর্ধ্বমুখী পোলাওয়ের চালের দাম। প্রতি কেজি সুগন্ধি চাল 77 টাকা থেকে বেড়ে বিক্রি হচ্ছে 86 টাকা দরে। দেশি মিনিকেট 50 থেকে 52 টাকার মধ্যে বিক্রি হইতেছে। সোনাপাত যেটা এটা 42 টাকা বিক্রি হইতেছে। আড়াইশ চাল আপনার 40 থেকে 41 টাকা বিক্রি হয়। বাজেটের আগে পোলার চাল আমরা কিনতে পারছি 3850, কিন্তু ওনারা এক লাফে এটা 4300 টাকাতে নিয়ে গেছে। এই সিন্ডিকেটটা ভেঙে দিতে পারলে আমরা পোলার চাল আবার আগের মতো দামে পাবো।
চালের বাজার নিয়ন্ত্রণে মিলগুলোতে সরকারি মনিটরিং বাড়ানোর দাবি জানিয়েছেন পাইকারি ব্যবসায়ীরা। হাসান সাফায়াত, সময় সংবাদ, ঢাকা। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জনের সবচেয়ে বড় বাধা দক্ষ জনশক্তি এবং কর্মসংস্থানের অভাব। একই সাথে প্রান্তিক পর্যায়ে জনগণের জীবনমান উন্নয়ন এবং প্রাথমিক পর্যায়ের শিক্ষার গুণগত মান বৃদ্ধিও বড় চ্যালেঞ্জ। এমন নানা দিক ও চ্যালেঞ্জের কথা উঠে আসে 3 দিনব্যাপী এসডিজি বাস্তবায়ন পর্যালোচনা বিষয়ক জাতীয় সম্মেলনে। মামুন আবদুল্লাহর রিপোর্ট। অর্জনে সাফল্য দেখিয়েছে বাংলাদেশ, তবে এসডিজি অর্জনে কতটুকু সক্ষমতা অর্জন করা সম্ভব হয়েছে এমন প্রশ্নের উত্তর খুঁজতেই এসডিজি বাস্তবায়ন পর্যালোচনা বিষয়ক 3 দিনব্যাপী এই জাতীয় সম্মেলন, যেখানে উঠে আসে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের নানা দিক ও চ্যালেঞ্জ। সম্মেলনের শেষ দিনে উঠে আসে এসডিজি বাস্তবায়নে নিরাপদ সড়ক, আবাসন ও জ্বালানি সমস্যার নানা দিক। প্রান্তিক পর্যায়ে উন্নয়ন, প্রাথমিক পর্যায়ে শিক্ষার মান বৃদ্ধি এবং কর্মসংস্থান ও দক্ষ জনশক্তি সৃষ্টিতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান বক্তারা। 80% চালককে দুর্ঘটনা কমাতে গেলে তাদেরকে স্কিল করতে হবে, কিন্তু প্রপারলি তাদেরকে ট্রেন্ড আপ করতে হবে। সেই ট্রেন্ড আপটা যতদিন পর্যন্ত না করবে, ইনস্টিটিউশন যদি না তৈরি হয়, ইনস্টিটিউশন মাধ্যমে যদি তারা না শেখে, তাহলে কিন্তু আমরা সেটা অ্যাচিভ ওরকম ভাবে করতে পারবো না। এসডিজি বাস্তবায়নে বেশ কিছু চ্যালেঞ্জ খুঁজে পেয়েছি। এর মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কর্মসংস্থান বাড়াতে হবে, সেই সাথে দক্ষ জনশক্তি তৈরি করতে হবে। তবে নির্দিষ্ট কিছু চ্যালেঞ্জ বাস্তবায়নে সীমাবদ্ধ না থেকে এসডিজি বাস্তবায়নে জিডিপি প্রবৃদ্ধি আরো বাড়ানোর পরামর্শ অর্থনীতিবিদদের। নিম্ন আয়ের মানুষের জন্য গৃহায়ন ব্যবস্থা করা এবং শিল্পায়নের ক্ষেত্রে সরকারি ও বেসরকারি সব সংস্থাগুলোকে একসাথে কাজ করতে হবে। মনে রাখতে হবে, এসডিজি বাস্তবায়ন করতে অবশ্যই 15% জিডিপি প্রবৃদ্ধি অর্জন করতেই হবে। এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানিয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, 2040 সালেই মাথাপিছু প্রতি ঘন্টা 2000 কিলোওয়াট বিদ্যুৎ সক্ষমতা অর্জনে কাজ করে যাচ্ছে সরকার। 2000 কিলোওয়াট পার আওয়ার পার অ্যানাম। বর্তমানে আমরা প্রতি ঘন্টায় 450 কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জন করেছি। 2041 সালে যা 2000 কিলোওয়াটে পৌঁছাতে আমরা কাজ করে যাচ্ছি। এসডিজি বাস্তবায়নে অর্থনৈতিক ক্যাপাসিটি বিল্ডিং এবং দক্ষ প্রকৌশলী স্বল্পতার চ্যালেঞ্জ এখনো রয়ে গেছে। মন্ত্রণালয় এবং নীতি নির্ধারকদের মধ্যেও সমন্বয়হীনতা এ লক্ষ্য অর্জনে কিছুটা বাধা সৃষ্টি করছে। জাতিসংঘ টেকসই উন্নয়ন অর্জনের জন্য 17টি লক্ষ্যমাত্রা, 169টি টার্গেট এবং 241টি ইন্ডিকেটর নির্ধারণ রয়েছে, যেখানে 2030 সালের লক্ষ্য নিয়ে 2018 থেকে 2020 সাল পর্যন্ত চলবে মধ্যমেয়াদী কাজ। মামুন আবদুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। গেল 100 বছরে 70 কিলোমিটার এলাকা ভেঙে গাইবান্ধা শহরের কাছাকাছি এসেছে ব্রহ্মপুত্র নদ। ক্ষতিগ্রস্ত হয়েছে হাজার হাজার মানুষ। ভিন্ন নয় ভাঙনপ্রবণ বাকি 3 উপজেলার চিত্র। স্বাধীনতা পরবর্তী সময়ে শত শত কোটি টাকা ব্যয় করেও ঠেকানো যায়নি নদী ভাঙন। এ অবস্থায় কপাল পড়া মানুষগুলোকে রক্ষায় পরিকল্পিত উদ্যোগ চান বিশিষ্টজনরা। গাইবান্ধা থেকে হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট। পানি বাড়তে থাকায় ব্রহ্মপুত্র নদের প্রবল স্রোত আঘাত হানছে সদরের কামারজানি ইউনিয়নের গোঘাট গ্রামে। মুহূর্তের মধ্যে ব্রহ্মপুত্রে বিলীন হয়ে যাচ্ছে সাধারণের সহায় সম্বল। 3 কোটি টাকা ব্যয়ে পানি উন্নয়ন বোর্ডের ভাঙন প্রতিরোধ প্রকল্পটিও ভেসে যাওয়ার উপক্রম। ফলে নদী ভাঙা মানুষের কপালে ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে চিন্তার বলিরেখা। প্রতি বছর এই সময়টা আসলে ঘর মানে ঘরটা সরানোর সময় থাকে না। খাওয়া শেষ নাই হতে দেখি এখানে বাথরুম ছিল, বাথরুমে এমন ভাবে ডাবলো খেলাইবে 100 বস্তা করবে 400 বস্তা। এখানকার পরিস্থিতি এই। শুধু গাইবান্ধা সদর নয়, দফায় দফায় নদী ভাঙনে কপাল পুড়েছে সাঘাটা, ফুলছড়ি ও সুন্দরগঞ্জ উপজেলার লাখো মানুষের। দেশ স্বাধীনের পর থেকে এ পর্যন্ত ভাঙন ঠেকাতে এসব এলাকায় প্রায় 700 কোটি টাকার প্রকল্প হাতে নিলেও ভাঙন প্রতিরোধ হয়নি। এজন্য অনিয়ম, দুর্নীতি আর পরিকল্পনার অভাবকে দায়ী করছেন বিশিষ্টজনরা। শুষ্ক মৌসুমে যদি আমরা এই নদীর পাড় বেঁধে দেওয়া হোক, সংরক্ষণ করা হোক, প্রতিরক্ষা ব্যবস্থাটাকে শক্ত করা হোক, কিংবা আমার নদী খনন করা হোক, 2 পার্শ্বে উঁচু বাঁধ নির্মাণ করার মধ্য দিয়ে নদী ভাঙ্গন এবং বন্যা সমস্যার স্থায়ী সমাধান করা সম্ভব। আমি দাবি করছি সদর উপজেলার কামারজানির এই ভাঙ্গন রোধে আমাদের সংসদ সদস্যের যে অবহেলা, পানি উন্নয়ন বোর্ডের যে অবহেলা,
এই অবহেলারও তদন্ত হওয়া উচিত। এছাড়া প্রতি বছর বর্ষা মৌসুমে জরুরি প্রতিরক্ষার জন্য পানি উন্নয়ন বোর্ডের খরচ হয় 1 থেকে 2 কোটি টাকা। স্থানীয় এই জনপ্রতিনিধি বলছেন, ভাঙনের কবল থেকে এই জনপদ রক্ষায় মেগা প্রকল্পের বিকল্প নেই। তবে এর সাথে একমত নয় পানি উন্নয়ন বোর্ড। বন্যার সময় যে জমিগুলো লক্ষ লক্ষ হেক্টর জমি পানির তলায় থাকে, আমরা যদি বন্যা নিয়ন্ত্রণ করতে পারি, পানি নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে ওই লক্ষ লক্ষ হেক্টর জমিতে বছরে 4 ফসল 3 ফসল হবে। প্রোটেকশন দেওয়ার কারণে দেখা যায় যে পানির ফ্লোটা কিন্তু ডাইভার্স হয়ে অন্যদিকে যাবে, তো সেই বিবেচনায় কিন্তু আমরা প্রজেক্ট নেই। গাইবান্ধার 4 উপজেলার 25টি মৌজা ভাঙন প্রবণ। তার মধ্যে সদরের বাগুড়িয়া থেকে গণকবর পর্যন্ত 4টি পয়েন্টে ভাঙন প্রতিরোধে 300 কোটি টাকার একটি প্রকল্প চলমান রয়েছে। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। রাজধানীর জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে সম্প্রীতি বাংলাদেশ নামের নতুন একটি সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন বিশিষ্টজনরা। সরাসরি চলে যাচ্ছি সেখানে। করে যাচ্ছি, দায়িত্ব পালন করে যাচ্ছি। আমরা বিশ্বাস করি যে হাজার বছরের বাঙালির একটি অসাম্প্রদায়িক সম্প্রীতির ইতিহাস আছে এবং এই বাংলার মাটি তার শ্যামল বুকে সবসময় অসাম্প্রদায়িকতাকে লালন করেছে, ভালোবেসে জড়িয়ে ধরেছে একে অন্যকে। সেই ধারাটি আমরা বজায় রাখতে চাই। একই সাথে আমরা মুক্তিযুদ্ধের চেতনাকে, মুক্তিযুদ্ধের আদর্শকে, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়বার প্রত্যয়কে আরো দৃঢ়ভাবে গঠিত করতে চাই নতুন প্রজন্মদের কাছে। আমরা ইতিমধ্যে অনেকগুলো কাজ করে ফেলেছি। আমরা দেশের বিভিন্ন অঞ্চলে গিয়ে গিয়ে আমাদের সমমনা বন্ধুদের সাথে কথা বলেছি। আমরা বেশ কিছু অঞ্চলে একেবারে স্কুল কলেজ পর্যায়ের ছেলে মেয়েদের সাথে কথা বলেছি এবং সবার সম্মতিক্রমে এবং সবার পরামর্শে আজকে এই সম্প্রীতি বাংলাদেশ করবার মতন একটি সংগঠন করবার মতো সাহস আমরা ধারণ করছি। এই বিশ্বাস নিয়ে যারা আমরা আছি, মঞ্চে যারা আছেন, গণমাধ্যমের মাধ্যমে কর্মীদের বন্ধুদের মাধ্যমে আজকে যারা সারা দেশে শুনতে পাচ্ছেন আমাদের কথা, তাদেরকে একত্রিত করে আগামী দিনগুলোতে আমরা সমস্ত রকমের অশুভ শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে চাই। এবং দেখছেন এ সময়ের বাণিজ্য। দেশের মাত্র 5টি হাসপাতালে 20 জন চিকিৎসক নিয়ে চলছে ভাস্কুলার সার্জারি। রাজধানী কেন্দ্রিক এই সার্জারির চিকিৎসার জন্য মাত্র 50টি বেড বরাদ্দ, অথচ সচেতনতার অভাবে প্রতি বছর রক্তনালী ব্লক হয়ে হাত পা হারাচ্ছে অসংখ্য মানুষ। সারা দেশে এই সেবা সহজলভ্য করা না গেলে হাত ও পা হারানো মানুষের সংখ্যা বহুগুণে বাড়ার আশঙ্কা বিশেষজ্ঞদের। মোহাম্মদ শাহিনের তোলা ছবিতে দেখুন মুজাহিদ শুভর রিপোর্ট। 14 সালে গ্যাংগ্রিনের অসহ্য ব্যথায় আক্রান্ত আরমান আলীর বাম পা কাটা হয় পঙ্গু হাসপাতালে। ঠিক 4 বছর পর একইভাবে ডান পায়ে তীব্র ব্যথা নিয়ে এবার ডিএমসিতে ভর্তি হন আরমান। বাম পায়ের আর্টারিতে 100% ব্লক ধরা পড়ায় বাম পায়ের রক্তনালীতে রিং লাগিয়ে দেন চিকিৎসক। এতে পা কাটার পরিবর্তে কোনো সার্জারি ছাড়াই সুস্থভাবে হাঁটাচলা করতে পারছেন ষাটোর্ধ্ব আরমান। রিং লাগানোর পরে এখন আর পা কাটা লাগবে না, এখন পা ব্যথাও নাই, কোনো সমস্যা নাই। ঠিক চিকিৎসা পাওয়া আমার পাওটা কেটে ফেলা লাগে না। আমি যে কি যন্ত্রণা আসলাম একমাত্র আল্লাহ জানে। খুব ব্যথা লাগে, হাত ঝিমঝিম করে, কষ্ট হয়, কাজ করতে পারি না, রাতে ঘুম হয় না। বিশেষজ্ঞরা বলছেন, রোগীদের পাশাপাশি অনেক চিকিৎসকরাও জানেন না হার্টের মতোই হাত বা পায়ে রিং পরানোর মাধ্যমে কম খরচে বন্ধ রক্তনালী খুলে দেওয়া সম্ভব। তাই FCPS ডিগ্রি নেওয়া চিকিৎসকদের 3 মাসের ভাস্কুলার সার্জারির প্রশিক্ষণের মাধ্যমেও দেশের ইমার্জেন্সি কেসগুলো মোকাবেলা করা সম্ভব। আমাদের দেশের মানুষের ধারণা শুধু হার্টই ব্লক হয়, এই জন্য হার্টের ডাক্তার কাছে যায়, কিন্তু পায়ের জন্য বা ব্রেনের জন্য বা কিডনির জন্য খুব কমই যায় ডাক্তার কাছে। কিন্তু এগুলোতে সিম্পল একটা এনজিওগ্রাম করে, সেটাকে বলে পেরিফেরাল এনজিওগ্রাম। একটা টেস্ট করলে কিন্তু ধরা পড়তো তার ব্লকটা কোথায়। রক্তনালীর ব্লকের জন্য দেশে প্রতি বছর হাজার হাজার রোগীর হাত ও পা কেটে ফেলতে হচ্ছে, অথচ এই রোগের আধুনিক চিকিৎসার জন্য দেশে রয়েছে মাত্র 20 থেকে 22 জন রক্তনালী বিশেষজ্ঞ চিকিৎসক। তাই হাত পা অক্ষত রেখেই রোগীদের সুস্থ করতে বিশেষজ্ঞ চিকিৎসকের সংখ্যা বাড়ানোর পাশাপাশি রাজধানীর বাইরে এই চিকিৎসা সেবা ছড়িয়ে দেবার পরামর্শ বিশ্লেষকদের। কিছু দূর হাঁটলে পায়ে ব্যথা অনুভব করছেন, আবার বসে পড়ছেন যখন তো ব্যথা চলে যাচ্ছে।
এই ধরনের পর্যায়ে রোগী আমাদের কাছে যদি অর্থোপেডিক সার্জনের কাছে যানও উনি, তখন তাদের উচিত হবে যে রোগীর পায়ে রক্তনালীতে ব্লক আছে কিনা অন্তত এইটা পরীক্ষার জন্য রক্তনালী বিশেষজ্ঞ সার্জনের কাছে যেন পাঠানো হয়। পর্যায়ক্রমে দেশের বিভাগীয় শহর ও জেলা হাসপাতালে এই সেবার সুযোগ সৃষ্টির পরিকল্পনার কথা বললেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালক। গোটা পেরিফেরিতে এটা সরাই দিতে হবে, অর্থাৎ যেখানে যেখানে ক্যাথল্যাব আছে সেখানে সম্ভব। তার মানে আমাদের ম্যান পাওয়ার বাড়াতে হবে, ভাস্কুলার সার্জনকে বাড়াতে হবে। ছিনতাইকারীর ছুরিকাঘাত, সড়ক দুর্ঘটনা সহ যে কোনো দুর্ঘটনায় আহতদের অধিকাংশরা রক্তনালী বিচ্ছিন্ন হয়ে তৎক্ষণাৎ বা পরবর্তীতে মৃত্যুর শিকার হচ্ছে। আক্রান্তদের নাগালের মধ্যে রক্তনালীর চিকিৎসার সুযোগ সৃষ্টি হলে এদের বেশিরভাগকেই শরীরের অঙ্গ প্রত্যঙ্গ অক্ষত রেখে সম্পূর্ণভাবে সুস্থ করা সম্ভব। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে সম্প্রীতি বাংলাদেশ নামের নতুন একটি সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন সাংবাদিক আবেদ খান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। একটা জিনিস মনে রাখতে হবে, আমরা মুক্তিযুদ্ধ যারা করেছি, মুক্তিযোদ্ধা যারা আছেন এবং যারা এদেশের বিদগ্ধ সমাজ আছেন, তারা একটি জিনিস মনে রাখবেন অনুগ্রহ করে, একজন মুক্তিযোদ্ধা কিন্তু যে কোনো মুহূর্তে রাজাকার হয়ে যায়, কিন্তু একজন রাজাকার কখনোই মুক্তিযোদ্ধা হয় না। আমাদের এখানে রাজাকারকে মুক্তিযোদ্ধা বানানোর চেষ্টা করা হয়, আমাদের এখানে মুক্তিযোদ্ধা রাজাকার হয়ে যায়, রাজাকারের মতো কথাবার্তা বলে। এই জায়গাগুলোতে আমাদের সতর্ক থাকতে হবে এবং সম্প্রীতি বাংলাদেশ, আমি বিশ্বাস করি, এই জায়গাটাকে স্পষ্টভাবে তুলে ধরবে মানুষের কাছে। আমি আর একটা জিনিস মনে করি, এখানে ধর্মের বিভিন্ন ধরনের ধর্মের সম্মিলন ঘটেছে, খুবই ভালো কথা। আমরা মনে করি, আমি মনে করি, ধর্মের রাজনীতির ধর্মকে হত্যা করছে। ধর্মের রাজনীতি নয়, ধর্মকে মানুষের আত্মার ভেতর দিয়ে প্রকাশিত হতে হবে, মানুষের ভালোবাসার ভেতর দিয়ে, মানুষের চেতনার ভেতর দিয়ে। কিন্তু রাজনীতি হবে মানুষের, জনমানুষের রাজনীতি, বঙ্গবন্ধুর রাজনীতি, শেখ হাসিনার রাজনীতি। এই রাজনীতির ভেতর দিয়েই কিন্তু উন্নয়নের একটি ধারা তৈরি হবে। সম্প্রীতি বাংলাদেশ সেইটাকে নিশ্চয়তা বিধান করবে, এটা আমি বিশ্বাস করি। একই সঙ্গে আমি আরেকটি কথা সর্বশেষ বলতে চাই, সেটা হচ্ছে একটি প্রতিষ্ঠান, একটি সংগঠন যখন দাঁড়ায়, অত্যন্ত শক্তিমত্তার পরিচয় দিয়ে দাঁড়ায়, কিন্তু সেই সংগঠনকে ধরে রাখতে হয়। জয় করা যায়, কিন্তু জয়কে ধরে রাখা বড় কঠিন। এই কঠিন কাজটি কিন্তু এখন সম্প্রীতি বাংলাদেশের সবাইকে একসঙ্গে অনুভব করতে হবে এবং সেইভাবেই কাজ করতে হবে। রাজধানীর জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে সম্প্রীতি বাংলাদেশ নামের নতুন একটি সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন বিশিষ্টজনেরা। আমরা এতক্ষণ ছিলাম সেখানে। কুমিল্লার কয়েকশো ক্লিনিক ও বেসরকারি হাসপাতালে চলছে রমরমা চিকিৎসা বাণিজ্য। এসব হাসপাতালে নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র বা স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন। ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা এসব হাসপাতালে চিকিৎসার বদলে হয়রানি ও দুর্ভোগের শিকার হওয়ার অভিযোগ রোগী ও স্বজনদের। তবে জেলার পরিবেশ ও স্বাস্থ্য অধিদপ্তর বলছে, শিগগিরই এসব অবৈধ প্রতিষ্ঠানগুলো চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কুমিল্লা প্রতিনিধি বাহার রাহানের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। কুমিল্লায় অবৈধভাবে গড়ে উঠেছে শতাধিক বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার। পরিবেশ ও স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ম নীতির তোয়াক্কা না করেই চলছে এসব হাসপাতালের কার্যক্রম। এতে মৃত্যু ঝুঁকি কমার বদলে বাড়ছে মৃত্যুর হার। এসব হাসপাতালে চিকিৎসা নিতে এসে হয়রানি আর দুর্ভোগের কথা জানান রোগী ও স্বজনরা। ডাক্তারে কইতে আছে, আমি তো এটা প্রথম দেখছি, এখনো দেখবো, এখন আমার হাসপাতালে আমি ভর্তি করব। ব্যাংকের ছাতার মতন হসপিটাল এবং ডায়াগনস্টিক সেন্টারগুলি খোলা হয়েছে, এগুলি জনগণের কোনো সেবা হয় না। এই দুরবস্থা থেকে মুক্তি পেতে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান সংশ্লিষ্টরা। কোনো সার্টিফিকেটধারী ডাক্তার না হিসেবেও তারা অনেকদিন যাবত ওই সমস্ত হাসপাতালে তারা চিকিৎসা দিয়ে যায়। জেলার পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা জানান, অবৈধ কিছু হাসপাতালে নোটিশ পাঠানো হয়েছে, শীঘ্রই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রবিহীন যেসব অবৈধ ক্লিনিক হসপিটাল আছে, আমরা তাদের বিরুদ্ধে নোটিশ প্রদান করেছি, যেন তারা আমাদের পরিবেশ ছাড়পত্র নিয়ে পরিবেশ সম্মতভাবে
তাদের ক্লিনিক বা হাসপাতাল চালায়। আর জেলার সিভিল সার্জন বলছেন এখন পর্যন্ত 20টি অবৈধ প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে, বাকিগুলো আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে। কোনো বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানকে বিনা লাইসেন্সে অথবা মানসম্মত সেবা প্রদানে যারা ব্যর্থ হবে, লাইসেন্স আছে, তাদের বিরুদ্ধে আমাদের চলমান অভিযান অব্যাহত থাকবে এবং কুমিল্লা জেলায় সেই অবৈধ ক্লিনিকগুলিকে অবশ্যই আমরা কোনো ক্রমেই মানুষের সেবা করার সুযোগ দেব না। কুমিল্লায় 3 শতাধিক বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। এগুলোর মধ্যে লাইসেন্সবিহীন 2 শতাধিক। সময় সংবাদ, কুমিল্লা। রাজধানীর জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে সম্প্রীতি বাংলাদেশ নামের নতুন একটি সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন বিশিষ্টজনেরা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। মুক্তিযোদ্ধারা আত্মত্যাগ করছে বা করবে, সেটি হচ্ছে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। দ্বিতীয় পদক্ষেপ এই কক্ষ নির্মাণের 1972-এর 10ই জানুয়ারি বঙ্গবন্ধু দেশে ফিরে এসে রেসকোর্সে যে ভাষণটি দিয়েছিলেন, সেখানে একটি বাক্য আমার কানে এখনো বাজে। বাক্যটি হল, বাংলাদেশ একটি আদর্শ রাষ্ট্র হবে যার ভিত্তি কোনো ধর্মভিত্তিক হবে না। তৃতীয় পদক্ষেপ বাংলাদেশের সংবিধান। বাংলাদেশের সংবিধানে 4টি রাষ্ট্রনীতি বলা হলো। 12, 38, 66, 122 ধারায় অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশের রূপরেখা নির্দেশ করা হলো। আজকে কেন বলছি কক্ষচ্যুত এই বাংলাদেশ? আজকে মুক্তিযুদ্ধের গোড়ায় নির্দেশ শুধু 3টি আদর্শ কি বাংলাদেশে আছে? সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। খুঁজতে হবে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে বাংলাদেশ কক্ষচ্যুত। আজকে আমার সংবিধানে রাষ্ট্রধর্ম আছে। বঙ্গবন্ধু তো রাষ্ট্রধর্মের কথা বলেননি, ধর্মনিরপেক্ষতার কথা বলেছেন ধর্মনিরপেক্ষতা ধর্মহীনতা নয়। আজকে রাষ্ট্রধর্মের পাশাপাশি ধর্মনিরপেক্ষতা আছে, তেলে জলে মেলে না। রাজধানীর জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে সম্প্রীতি বাংলাদেশ নামের নতুন একটি সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন ইতিহাসবিদ অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। রাজধানীর আজিমপুরে সরকারি কলোনিতে নবনির্মিত বহুতল বিশিষ্ট আবাসিক ভবন উদ্বোধন শেষে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি চলে যাচ্ছি সেখানে। প্রায় এখানে 456টা ফ্ল্যাট, সেটা উদ্বোধন করে এলাম। এর কিছুক্ষণ আগে মতিঝিলে, সেখানে আমরা 532টা ফ্ল্যাট উদ্বোধন করে এসেছি। কাজে সর্বমোট 928টি ফ্ল্যাট উদ্বোধন করা হলো। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের গ্রাম গণপূর্ত মন্ত্রণালয়কে যে তারা এটা সম্পন্ন করতে পেরেছেন। এছাড়াও আমরা আরও 19টি প্রকল্প আমাদের চলছে, সেখানে প্রায় 8190টা ফ্ল্যাটের নির্মাণ কাজ চলছে, যা 2020 সালে সম্পন্ন হবে। সেগুলির নির্মাণ কাজ চলছে। আমি আমার বক্তব্যের প্রথমে শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যে তিনি আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন। আর স্বাধীনতা এনে দিয়েছেন বলেই আজকে একটি স্বাধীন রাষ্ট্র। আর সেই স্বাধীন রাষ্ট্রের জনগণের সেবক হিসেবে কর্মকর্তা কর্মচারীরা কাজ করতে পারছেন। আর আমরা যারা সরকারে আসি 5 বছরের জন্য, অল্প সময়ের জন্য আসি, কিন্তু আমাদের লক্ষ্য থাকে দেশের উন্নয়ন, দ্রুত কিভাবে আমরা উন্নয়ন করতে পারি, সে লক্ষ্য নিয়েই কিন্তু আমরা কাজ করি। কারণ মানুষের কাছে আমাদেরকে জবাব দিতে হয়। আমরা মানুষকে ওয়াদা দিয়ে আসি নির্বাচনে যে তাদের কী কী সুযোগ সুবিধা বা তাদের জীবন মান উন্নয়নে আমরা কি কাজ করব। আবার 5 বছর পরে সেই জবাব আমাদেরকে এসে তাদের কাছে যে জবাবদিহি করতে হয়। আমি ধন্যবাদ জানাই এই এলাকাসহ বাংলাদেশের জনগণকে যে 2008 নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে তারা আওয়ামী লীগকে জয়যুক্ত করেছিল বলেই আজকে আমরা সেবা করতে পেরেছি।
জাতির পিতা আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন। দীর্ঘ 23 বছর তিনি সংগ্রাম করেছে এবং তার নির্দেশে 9 মাস মুক্তিযুদ্ধ হয়েছে। লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। আমি জাতির পিতার প্রতি আজকে শ্রদ্ধা জানাই সেই 30 লক্ষ শহীদের প্রতি, 2 লক্ষ মা বোনের প্রতি, যাদের মহান আত্মত্যাগে আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি। এই রাষ্ট্রটি আমাদের দেশকে আমাদের সুন্দরভাবে গড়ে তুলতে হবে এবং আমাদের উন্নয়নটা শুধু শহর কেন্দ্রিক না, গ্রামের তৃণমূল পর্যায়ে পর্যন্ত মানুষের আর্থসামাজিক উন্নতি করা, এটাই আমাদের লক্ষ্য। আর সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি, কারণ আওয়ামী লীগ জাতির পিতার হাতে গড়া সংগঠন, আর এই সংগঠন নিয়ে দেশ স্বাধীন করেছেন। তাই আওয়ামী লীগ যখন সরকার আসে মানুষের উন্নতি হয়, ভাগ্যের পরিবর্তন ঘটে। আমাদের সরকারি অফিসার আপনারা কাজ করেন দেশের জন্য, দেশের কল্যাণের জন্য, মানুষের জন্য, কিন্তু আপনাদের কল্যাণ আমি সরকার প্রধান হিসেবে আমি মনে করি, এবং শুধু সরকার প্রধান না, আমি জাতির পিতার কন্যা হিসেবে মনে করি। কারণ সরকার প্রধান তো অনেক আসে যায়, সবাই তো আর কাজ করে কি সেটা আপনারাই ভালো বুঝবেন, কিন্তু আমি মনে করি যেটা আমাদের কর্তব্য যে সব শ্রেণী পেশার মানুষ যারা দেশের জন্য কাজ করে তারা ভালোভাবে থাকবেন, সুন্দরভাবে বাঁচবেন, দেশের সেবা করবেন, জনগণের সেবা করবেন। কারণ জনগণের দেওয়া ট্যাক্স, তাদের মাথার ঘাম পায়ে ফেলে অর্জন করা অর্থ, সে অর্থ দিয়েই তো সকলের বেতন ভাতা দেওয়া হয়। কাজে সেদিকে লক্ষ্য রেখেই তাদের সেবাটা আমাদের কর্তব্য, আপনাদের কর্তব্য, সেটা আমরা মনে করি। আমরা ইতিমধ্যে আমাদের সরকারি সকল সরকারি অফিসারদের জন্য আমরা বেতন বাড়িয়েছি 123 ভাগ। এরকম বেতন পৃথিবীর কোনো দেশে কখনো কেউ বাড়াতে পারেনি। কেন বাড়িয়েছি? সাথে সাথে আবার পয়লা বৈশাখ আমাদের বাংলা নববর্ষ উৎসব ভাতাও আমরা দিয়েছি এবং বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিচ্ছি। ছেলেমেয়েদের বই আমরা কিনে বিনা পয়সায় দিয়ে দিচ্ছি, পড়াশোনার সুযোগ করে দিচ্ছি। কাজে আমরা সেভাবেই কাজ করি যেন সকলে তার কর্মক্ষেত্রে একটা সুন্দর কাজের পরিবেশ পান, আর কাজের শেষে ঘরে ফিরে যেন একটু ভালোভাবে বসবাস করতে পারেন। তার জন্য আমরা একেবারে আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন ফ্ল্যাট নির্মাণ কাজ শুরু করেছি, যাতে সকলে একটু ভালোভাবে বসবাস করতে পারেন। এই আজিমপুর কলোনি ফ্ল্যাটগুলো অত্যন্ত পুরনো। আমার মনে আছে 1952 সালে যখন আমার বাবা সেই 48 সালে গ্রেপ্তার হয়ে 49 সাল থেকেই তিনি বন্দী ছিলেন। 49 গেছে, 50 গেছে, 51, 52 সালে যখন ভাষা আন্দোলন, আমি আর কামাল আমার ছোট ভাই, আমরা 2 ভাই বোন, আমার দাদা নৌকায় করে আমাদেরকে ঢাকায় নিয়ে এসেছিলেন। আর এই আজিমপুর কলোনিতে আমাদের এক দূর সম্পর্কে আত্মীয় ছিল, তাদের বাসায় এসে আমরা উঠেছিলাম আমার বাবার সঙ্গে দেখা করার জন্য। তখন আমরা এসেছিলাম। দুর্ভাগ্যবশত তখন আমাদের দেখা হয়নি, কারণ তিনি তখন হাঙ্গার স্ট্রাইক করছিলেন, আর হাঙ্গার স্ট্রাইক করছিলেন বলেই তাকে ফরিদপুর জেলে নিয়ে যাওয়া হয়। কিন্তু 52 সালে ভাষা আন্দোলনের ওই দিনটায় আমরা এই আজিমপুর কলোনিতে ছিলাম। সে কথাটা খুবই ছোট ছিলাম, কিন্তু এখনও আমার সে কথাটা মনে আছে। আর তাছাড়া এলাকা আমার স্মৃতি আছে, কারণ আমি আজিমপুর স্কুলের ছাত্রী। আমরা যখন 61 সালে ধানমন্ডিতে আসি তখন আজিমপুর স্কুলে ভর্তি হয়েছিলাম ক্লাস 7-এ, তখন থেকে আজিমপুর স্কুল থেকেই আমি ম্যাট্রিক পাস করি। কাজে এই এলাকার মানুষের সঙ্গে আমাদের একটা সম্পৃক্ততা রয়েছে। আজকে এই এলাকায় যারা বসবাস করছেন, এই বাড়িগুলি যাওয়ার জন্য স্বাধীনতার পর প্রত্যেকটা বাড়িতেই আবার নতুন করে একতলা বাড়িয়ে দেওয়া হয়েছিল, গ্যাসের লাইন এনে দেওয়া হয়েছিল, যাতে করে সকলে ভালোভাবে বসবাস করতে পারেন। এবং এই যে গ্যাসের লাইনের কথা এবং এখানে একতলা বৃদ্ধি মানুষের যে হচ্ছে, এটা কিন্তু স্বাধীনতার পরপর সেই যুদ্ধ বিধ্বস্ত দেশ যখন জাতিপিতা গড়ে তোলেন তখনই কিন্তু তিনি এই কাজগুলি করে দিয়েছিলেন। কিন্তু সবসময় ছিল যে আমরা এটাই চেয়েছিলাম যে যখন আমরা আবার ক্ষমতা আসব মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করব। দুর্ভাগ্য যে জাতির পিতা 75 সালে 15ই আগস্ট শাহাদাত বরণ করে তাকে নির্মমভাবে হত্যা করা হয়। এরপরে দেশের আর অগ্রগতি হয়নি, অগ্রযাত্রা থেমে যায়। 96 সালে আওয়ামী লীগ সরকারে আসার পরেই আবার উন্নয়ন শুরু হয়। আওয়ামী লীগ
দেশে এসে জনগণের কল্যাণে জাতির পিতা যেভাবে করতে চেয়েছিলেন সেইভাবে আমরা কাজ করে যাচ্ছি। কারণ তিনি আমাদের সংবিধান দিয়ে গেছেন। সংবিধানের 15 অনুচ্ছেদের কথায় স্পষ্ট আছে যে বাংলাদেশের সকল মানুষের আবাসন ব্যবস্থা করবেন। কাজে তার সেই নির্দেশনা এবং সংবিধানের সেই কথা সেটা মেনেই আমরা বাংলাদেশের সকল মানুষের আবাসন ব্যবস্থা করে যাচ্ছি। আমরা চাই প্রত্যেকটা মানুষ থাকার একটা ঘর পাবে এবং তাদের মৌলিক চাহিদাগুলি পূরণ হবে, অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষার ব্যবস্থা হবে, সুন্দর জীবন হবে, সেদিকে লক্ষ্য রেখে আমাদের পদক্ষেপ। আমাদের অর্থনৈতিক এখন যথেষ্ট শক্তিশালী। আমরা প্রায় 4,46,573 কোটি টাকার যে বাজেট দিতে পেরেছি, 4 লক্ষ কোটি টাকার উপরে বাজেট দেয়া যাবে এটা বোধহয় এখনো কেউ ভাবতেও পায়নি। কারণ বিএনপি সরকার আমলে যে শেষ তারা যে বাজেট দিয়েছিল সেটা বোধহয় 61,000 কোটি টাকা, তত্ত্বাবধায়ক সরকার 69,000 কোটি টাকার বাজেট আমরা 2008 সালে এসে পেয়েছিলাম, দেখেছিলাম। কিন্তু এই 9 বছরের মধ্যে আমরা এখন 4 লক্ষ কোটি টাকার উপরে বাজেট দিতে সক্ষমতা অর্জন করেছি। তার কারণ হচ্ছে যে আমরা দেশটাকে উন্নতি করতে চাই। উন্নয়নের যে সমস্ত পরিকল্পনা আমরা নিচ্ছি, প্রকল্প নিচ্ছি, সেগুলি বাস্তবায়ন তো আমাদের সরকারি কর্মচারীরাই করে থাকেন। আর আপনারা করে থাকেন বলেই এবং আপনাদের সহযোগিতা পেয়েছি বলেই আমরা কিন্তু এই অসাধ্য সাধন করতে সক্ষম হয়েছি। আর সে কারণেই যারা কাজ করবেন তাদের জন্য আর সুন্দর ব্যবস্থা করা, সেটাই আমরা করে যাচ্ছি। ইতিমধ্যে এখানে আপনারা শুনেছেন যে 20 তলা বিশিষ্ট 2টি ভবন, একটা 1000 ফুট আয়তনের 152টি, আর একটা 20 তলা বিশিষ্ট আরও 4টি ভবন, 800 বর্গ ফুট আয়তনের 304টি ফ্ল্যাট আমরা করে দিয়েছি। কিন্তু পর্যায়ক্রমে আমাদের একটা পরিকল্পনা আছে যে শুধু ঢাকা শহর নয়, ইতিমধ্যে আমাদের মন্ত্রীর কাছে শুনেছেন যে আমরা কিন্তু যেমন রাজশাহী, চট্টগ্রামেও ইতিমধ্যে আমরা ফ্ল্যাট এবং প্লট দিচ্ছি, ফ্ল্যাট বানাচ্ছি। পর্যায়ক্রমিকভাবে আমাদের পরিকল্পনা রয়েছে যে আমরা প্রত্যেকটা জেলা উপজেলায় আমরা উন্নত মানের ফ্ল্যাট নির্মাণ করে দেব, যেখানে আমাদের সরকারি কর্মচারীরা, কর্মকর্তা সবাই ভালোভাবে থাকতে পারে এবং তারা যেতে পারে এবং একটা কর্ম পরিবেশ পায়। আমাদের সেই পরিকল্পনা রয়েছে এবং সেভাবে আমরা কাজ করে যাচ্ছি। এটা আমাদের চলমান থাকবে। আমার এখানে কিছু কথা আছে যে আমরা ফ্ল্যাট তৈরি করে দিচ্ছি, এটা ঠিক, কিন্তু সেটাকে রক্ষণাবেক্ষণ করা, সেটাকে সুন্দরভাবে রাখা, এ দায়িত্বটা হচ্ছে যারা বসবাস করবেন তারা এই বিষয়গুলি অন্তত ভালোভাবে দেখবেন যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। নিজের ঘরবাড়ি নিজেরা পরিষ্কার করলে তাতে লজ্জার কিছু হয় না। আমরা বিদেশে যখন থেকেছি আমাদের সব কাজ নিজেদের করতে হয়েছে, এখনও যতদূর পারি নিজেরাই করি। পরিষ্কার পরিচ্ছন্নতা এটা আমাদের কোরআন শরীফেও নির্দেশ দেওয়া আছে, কাজে এটা আমাদের ধর্মীয় একটা নির্দেশনা। কাজে আমি মনে করি যে নিজের ফ্ল্যাট, সিঁড়ি, করিডোর, লিফট, প্রবেশদ্বার সব কিছু যাতে পরিচ্ছন্ন থাকে সে ব্যাপারে বিশেষভাবে আপনারা দৃষ্টি দেবেন। পাকের ঘরের ময়লা, ইতিমধ্যে আপনারা যে ময়লা ব্যবস্থাপনা আমরা করে যাচ্ছি, কিন্তু সেই সাথে সাথে আমি বলবো যে আমাদের যেটা দেখা যায় যে পাকের ঘরের ময়লাটা রান্নাবান্না করে জানলা দিয়ে ছুঁড়ে ফেলা হয়, দয়া করে সেটার জন্য না হয় সে বিষয়ে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। এটা দেখছেন এই সময়ের বাণিজ্য। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় চলা 3 দিনের বিল্ডিং কনস্ট্রাকশন প্রদর্শনী শেষ হচ্ছে আজ, যেখানে নির্মাণ খাতের বিভিন্ন ধরনের আধুনিক প্রযুক্তি, পণ্য সামগ্রী ও সেবা প্রদর্শিত হচ্ছে। এই আয়োজনের মধ্য দিয়ে এ খাতের পণ্য ও প্রযুক্তি সরবরাহকারী ও ব্যবহারকারীদের মধ্যে পারস্পরিক যোগাযোগের একটি সুযোগ তৈরি হবে বলে মনে করেন প্রদর্শনীতে অংশগ্রহণকারীরা। কোনো ভবন নির্মাণের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ ধরা হয় এর ভিতরের অবকাঠামোকে, আর এই কাঠামো ঠিক রাখতে হলে নিখুঁত হতে হবে রডের বিন্যাস। তাই সঠিক আকার অনুযায়ী রড কাটা এবং তার নির্দিষ্ট মাপ অনুযায়ী বাঁকাতে এখন থেকে ব্যবহার করা যাবে আধুনিক ও স্বয়ংক্রিয় মেশিন। অত্যাধুনিক এই মেশিন দিয়ে মাত্র কয়েক সেকেন্ডেই কাটা যাবে রড। রাজধানী বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে চলা 3 দিনের বিল্ডিং কনস্ট্রাকশন, ইন্টেরিয়র, এক্সটেরিয়র, লাইটিং ও পাওয়ার এক্সপোতে প্রদর্শন করা হচ্ছে এরকম বিভিন্ন বিল্ডিং কনস্ট্রাকশনের আধুনিক মেশিন,
যা ব্যবহারে একদিকে যেমন সময় বাঁচবে তেমনি কাজও হবে অত্যন্ত নিখুঁত। আমরা এখন যে ধরনের একটা মেশিন নিয়ে আসছি, এগুলো টাইং মেশিন, রড বাঁধার মেশিন, ছাদে যে রড বাঁধতে লাগে সেই ক্ষেত্রে এটা খুবই দ্রুততার সাথে পার ডে আপনার 10,000 থেকে 16,000 পর্যন্ত নট করা যাবে। বিল্ডিং তৈরির পরেই আসে তার সাজসজ্জার কাজ। নিজের ঘর বা অফিস মনের মতো করে সাজাতে চাইলে সে কাজটিও করে দেবে বিভিন্ন প্রতিষ্ঠান। রুমের আসবাবপত্র থেকে শুরু করে রুমের রং কিংবা শোপিস সব কাজই করে দিবে এসব প্রতিষ্ঠান। কমার্শিয়াল প্লাস রেসিডেন্সিয়াল যে সলিউশন এটা রিপ্রেজেন্ট করতেছি অ্যান্ড রিপ্রেজেন্ট করতেছি দেন হচ্ছে আমাদের প্রজেক্টগুলো। ফেয়ার উপলক্ষে আমরা একটা অফার নিয়ে আসছি, সেটা হলো আমাদের কাছ থেকে আপনাদের বাড়ি সাজিয়ে নেন, মানে ডিজাইনটা একদম ফ্রিতে। একই ছাদের নিচে অনেক প্রতিষ্ঠান থাকায় আধুনিক প্রযুক্তি সম্পর্কে ধারণা নিতে পারছেন মেলায় আসা দর্শনার্থীরা। তবে তথ্য দেওয়ার ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলোকে আরো বেশি দক্ষ হওয়া জরুরি বলে মনে করেন অনেক দর্শনার্থী। ইলেকট্রনিক্স আইটেমটা এখানে নাই, ইলেকট্রিক অটো সিস্টেম কিছু কিছু পাওয়া যায়, কিছু পাওয়া যায় না। আবার মনে করেন যে ক্লায়েন্ট হয়তো একজনের কাছে আছে জিনিসটা, হয়তো আপনার সেটা বুঝাইতে পারতেছে না। অনেক কোম্পানি আছে রানিং যেতে পারে না, তাদের জন্য এটা একটা ভালো ইনিশিয়েট হয়েছে। শনিবার পর্যন্ত চলা এই প্রদর্শনী দর্শনার্থীদের জন্য খোলা থাকছে সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা চলছে নির্মাণ খাতের প্রযুক্তি ও পণ্য নিয়ে মেলা। সেখানে আছেন সহকর্মী কাজল আব্দুল্লাহ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কাজল। সবুজ, আজকে কিন্তু রাজধানীতে যে শুরু হওয়া নির্মাণ সামগ্রী, ভবন নির্মাণ সামগ্রী যে মেলা, তার কিন্তু আজকে শেষ দিন এবং সকাল 10টা থেকে কিন্তু আজকে তৃতীয় দিনের যে কার্যদিবস সেটি কিন্তু মেলা শুরু করেছে মেলা কর্তৃপক্ষ এবং আজকে সন্ধ্যা 7টা পর্যন্ত কিন্তু মেলা চলবে। তো আজকে সকালে আমরা এসে দেখেছি সেটা হচ্ছে যে এখন পর্যন্ত কিন্তু কাস্টমার কিংবা দর্শনার্থী যেটি বলি সেটির কিন্তু সংখ্যা পর্যাপ্ত নয়। যেটি প্রথম দিন একটু কম হলেও এখানকার যারা অংশগ্রহণকারী তারা কিন্তু আমাকে যেটি জানিয়েছেন সেটি হচ্ছে যে দ্বিতীয় দিন অর্থাৎ গতকাল কিন্তু শুক্রবার থাকার কারণে, যেহেতু সব ধরনের অফিসগুলো বন্ধ ছিল, বন্ধ থাকার কারণে এই সংশ্লিষ্ট এবং ভবন সংশ্লিষ্ট যারাই ঠিকাদার বলি, প্রকৌশলী বলি, যারাই থাকে এরকম সবাই কিন্তু এখানে এসছিলেন এবং যারা শুধু প্রকৌশলী না, যারা ভবন নির্মাণ করবেন এবং ব্যক্তিকেন্দ্রিক এরকম মালিকারা ব্যক্তিও কিন্তু এসছিলেন। তাদের প্রয়োজনীয় এবং আকর্ষণীয় এবং আপডেট ভার্সন যে পণ্যগুলো সংশ্লিষ্ট যে অ্যাক্সেসরি যেটি বলি আমরা, এই পণ্যগুলো কিন্তু তারা দেখতে এসেছিলেন গতকাল। এবং আজকে কিছু কিছু অফিস যেহেতু খোলা আছে, সরকারি অফিস বাদে অন্যান্য অফিসগুলো, সেই জন্য একটি শ্রেণী সকালবেলা কিন্তু আসতে পারবে না এবং তারা বলছেন যে শেষ মুহূর্তে বিকেলবেলা তারা কিন্তু আসতে পারেন এবং জমজমাট একটি পরিসর কিন্তু বিকেল থেকে কিন্তু শুরু হবে এবং সেটি কিন্তু দর্শনার্থী এবং ক্রেতা সমাগম যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু সন্ধ্যা 7টা থেকে সময় আরও বাড়াতে পারে কর্তৃপক্ষ। তো এখন পর্যন্ত যারা এসেছিলেন এবং গতকাল মোটামুটি সাড়া ফেলেছেন এবং আজকে মোটামুটি আরো বেশি সাড়া পাবেন এমনটি বলছেন এখানকার অংশগ্রহণকারীরা। তো সবুজ, এই ছিল এখন পর্যন্ত ভবন নির্মাণ সামগ্রী মেলা থেকে। দেখছেন এ সময়ের বাণিজ্য। সূচক এবং লেনদেনের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে গেল সপ্তাহে কার্যক্রম শুরু করে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ। সপ্তাহের মাঝামাঝিতে কমলেও শেষ দিকে বাড়ে লেনদেন, বাড়ে সূচকও। সপ্তাহ শেষে লেনদেন বাড়ে 118 কোটি 8 লাখ টাকা, সূচক বাড়ে 40 পয়েন্ট। রোববার প্রথম কার্যদিবস শুরুর কথা থাকলেও অর্থবছরের প্রথম এদিনে বন্ধ থাকে আর্থিক প্রতিষ্ঠানের লেনদেন কার্যক্রম। সোমবার অর্থবছরের দ্বিতীয় কার্যদিবস ডিএসইতে লেনদেন হয় 784 কোটি 75 লাখ টাকা, যা এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসের চেয়ে 16 কোটি 65 লাখ টাকা কম। এদিন সূচক ছিল 5322 পয়েন্ট। দ্বিতীয় কার্যদিবস লেনদেন আরও কমে 600 কোটি টাকার ঘরে পৌঁছায়। সূচক কমে দাঁড়ায় 5273 পয়েন্ট। লেনদেন এবং সূচকের এ পরিমাণ পুরো সপ্তাহের মধ্যে সর্বনিম্ন। তৃতীয় কার্যদিবস লেনদেন বেড়ে 700 কোটি টাকার ঘরে পৌঁছায়। এদিন কিছুটা বাড়ে সূচক। চতুর্থ এবং শেষ কার্যদিবস লেনদেন বেড়ে পৌঁছায় 902 কোটি 83 লাখ টাকার ঘরে। এদিন সূচক ছিল 5362 পয়েন্ট। লেনদেন এবং সূচকের এ পরিমাণ পুরো সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। গেল সপ্তাহে লেনদেন হওয়া 344টি প্রতিষ্ঠানের মধ্যে 163টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে 162টির এবং অপরিবর্তিত ছিল 18টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দাম। গেল সপ্তাহে শেয়ারের দাম বাড়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষে ছিল লিগেসি ফুটওয়্যার, ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং, আজিজ পাইপস, তশরিফা ইন্ডাস্ট্রিজ এবং প্যাসিফিক ডেনিমস। অন্যদিকে শেয়ারের দাম কমা প্রতিষ্ঠানগুলোর মধ্যে পিপলস লিজিং অ্যান্ড ফিন সার্ভিসেস, স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ, মডার্ন ডাইং অ্যান্ড স্ক্রিন প্রিন্টিং, মাইডাস ফিন্যান্সিং এবং ফার্মা এইডস উল্লেখযোগ্য।
ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ, ঢাকা। এবার দেশের বাইরের অর্থ বাণিজ্যের খবর। আমদানি পণ্যে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক আরোপের জেরে এবার দেশটির বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে চীন ও রাশিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমদানি নীতির এই পদক্ষেপের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে বিশ্ব বাণিজ্য সংস্থার কাছে অভিযোগ দায়েরের সিদ্ধান্ত নিয়েছে বেইজিং। চীন বলছে, অর্থনীতির ইতিহাসে সবচেয়ে বড় বাণিজ্য যুদ্ধ শুরু করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার থেকে দেশটিতে চীনা পণ্যে $3,400 কোটি অতিরিক্ত শুল্ক কার্যকর হওয়ার পর এমন অভিযোগ করল বেইজিং। অন্যদিকে স্টিল আমদানিতে অতিরিক্ত শুল্ক আরোপের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা গ্রহণে মার্কিন পণ্য আমদানিতে অতিরিক্ত কর আরোপের ঘোষণা দিয়েছে রাশিয়া। এ সময়ের বাণিজ্যের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সরকারের ধারাবাহিকতা বজায় থাকলে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে বললেন প্রধানমন্ত্রী। মতিঝিল ও আজিমপুরের সরকারি আবাসিক ভবন উদ্বোধন। সপ্তাহ ব্যবধানে রাজধানীর বাজারে কেজিতে 2 থেকে 3 টাকা কমেছে পেঁয়াজের দাম। মসুর ডাল, আদা ও খোলা চিনির দামও কমতির দিকে। শত শত কোটি টাকা ব্যয় করেও ঠেকানো যাচ্ছে না গাইবান্ধার নদী ভাঙ্গন। দুর্নীতি ও পরিকল্পনার অভাবকে দুষছেন বিশিষ্টজনরা, মেগা প্রকল্পের দাবি জনপ্রতিনিধিদের। এবং কুমিল্লার কয়েকশো ক্লিনিক ও বেসরকারি হাসপাতালে চলছে রমরমা চিকিৎসা বাণিজ্য। শিগগিরই চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস পরিবেশ ও স্বাস্থ্য অধিদপ্তরের। এ ছিল এ সময়ের বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.tv। সঙ্গে থাকুন সময়ে।